সামার ফ্রেন্ডস, খুব সুন্দর কবিতা, মন দিয়ে শুনবি। আমাদের জীবনে বন্ধুদের কি উপকারিতা বা বন্ধুদের কি গুরুত্ব, এটা কবিতাটার মধ্যে দিয়ে বোঝা যায়। তোরা এখন সবেমাত্র ক্লাস 8, জীবন এখনো অনেক দেখা বাকি, প্রচুর দেখা বাকি। সবেমাত্র স্কুল, বন্ধুবান্ধব, কোচিং, এই ধরনের জিনিসগুলো চলছে লাইফে। ইন ফিউচার 9, 10, 11, 12 করতে 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 একটা টাইমে স্কুল লাইফটা এন্ড হয়ে যাবে, শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পরে কলেজ, দেন ইউনিভার্সিটি, বা যে যেই লাইন নিয়ে পড়াশোনা করবি সে সেই দিকে চলে যাবি, বিভিন্ন ব্যাপার থাকবে। পরবর্তীকালে কর্মজীবনে প্রবেশ। একটা টাইমের পরে বুঝতে পারবি যে দুনিয়াতে ওই একটা কথা বলো না যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই শোনা হয় না, এরকম টাইপের। তার মানে যারা আমাদের আশেপাশে বন্ধুরা ঘিরে রয়েছে আমাদেরকে, বেসিক্যালি সবাই আমাদের বন্ধু নয়। দুনিয়াটা খুব কম্পিটিটিভ ওয়ার্ল্ড, দুনিয়াটা অত্যন্ত প্রতিযোগিতামূলক দুনিয়া। আমি আমার বাড়িতে আমাকে যেইভাবে আমার মা বাবা সাপোর্ট করে, মানে আমি তোদের এক্স থেকে বলছি, যেভাবে মা বাবা সাপোর্ট করে, পরবর্তীকালে আমাকে সেইভাবে প্রত্যেকে সাপোর্ট করবে না। আমাকে নিজের জায়গাটা নিজেকে তৈরি করে নিতে হবে, ডিজার্ভ করতে হবে। আমি যে কোনো জিনিস তৈরি করি না, আমি যে কোনো লাইনে যাই না কেন, বা যে কোনো প্রফেশন আমি পারসিউ করি না কেন, আমাকে নিজের জায়গাটা নিজেকে তৈরি করে নিতে হবে। আদারওয়াইজ কেউ আমাকে এসে বলবে না যে ভাই তোমার জন্য সিংহাসন রেডি করা রয়েছে, তুমি এসে শুধু বসে যাও। এটা কেউ বলবে না। এটা তুই যে কোনো প্রফেশনে যা না কেন সমানভাবে শুরু। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রতিটা প্রফেশনে কম্পিটিশন রয়েছে, প্রতিটা প্রফেশনে। মানে আমি যদি নিজের থেকে কিছু করতে চাই তাহলে সব ধরনের জায়গাতে কম্পিটিশন রয়েছে। আমি যদি নিজের থেকে কোনো প্রাইভেট জব করতে চাই, মানে প্রাইভেট জবে আমি অ্যাজ অ্যান এমপ্লয়ি সেইখানে পার্ট নিতে চাই, আমি দেখবো আমার টেবিল, যেই টেবিলে বসে আমি কাজ করছি, আমার পাশের টেবিলের ছেলেটা হয়তো আমার থেকে বেটার কাজ করতে পারছে, সে তাড়াতাড়ি আমার আগে প্রমোশন পেয়ে যাবে, হতেই পারে। তার মানে আমাকে নিজেকে কী করতে হবে, ওয়ার্দি করতে হবে, ওয়েল ডিজার্ভিং ক্যান্ডিডেট বানাতে হবে। এইগুলো কবিতার মধ্যে লাগবে, এই কনসেপ্টগুলো। ওয়েল ডিজার্ভিং ক্যান্ডিডেট বানাতে হবে। আমি যদি দেখি যে আমি যদি ভবিষ্যতে ডাক্তার হই, তাহলে দেখবো আমি যেই ডিপার্টমেন্টের ডাক্তার, ফর এক্সাম্পল আমি হয়তো কার্ডিওলজিস্ট, এরকম টাইপের, সেই কার্ডিওলজিস্টে দেখবো আমার থেকে বড় আরেকজন হার্ট স্পেশালিস্ট আমার থেকেই 500 মিটার দূরে তিনি বসছেন। আমি যদি কার্ডিয়াক সার্জন হই, দেখবো আমার থেকে 500 মিটার দূরে আরেকটা স্বাস্থ্যকেন্দ্র বা আরেকটা কোনো হসপিটালে আরেকজন বড় কার্ডিয়াক স্পেশালিস্ট রয়েছে। তার মানে আমার কাছে বা তার কাছে পেশেন্ট দুজনের কাছেই যাচ্ছে। তার মানে আমাকে নিজেকে ইউনিক করতে হবে। আমি যদি নিজেকে ডে টু ডে আপডেট না করি, একটা সময় আমি কি হয়ে যাব, অবসলিট হয়ে যাব, বিলীন হয়ে যাব, কেউ মনেও রাখবে না। এটা মানুষের ক্ষেত্রেও সত্যি, জিনিসের ক্ষেত্রেও সত্যি। ফর এক্সাম্পল, তোরা ঠিক জানবি না, তোরা তো ক্লাস 8 সবে মাত্র, কখনো বাড়িতে গিয়ে বাবা মা এদেরকে জিজ্ঞাসা করবি যে মা তোমাদের বেলা নোকিয়ার ফোনের কতটা গুরুত্ব ছিল। নোকিয়া এখন তো শোনাই যায় না, নামই শোনা যায় না সেইভাবে, থাকলেও খুব সামান্য আছে। নোকিয়ার ফোনের কতটা গুরুত্ব ছিল। ম্যাক্সিমাম মানুষজন বলবে যে আগেকার সময়ে, কয়েক বছর আগে, মানে মা বাবাদের জেনারেশন বা আমরাও যারা ওদের থেকে অনেকটা বড়, ম্যাক্সিমাম লোকজনই বলবে যে হ্যাঁ আমাদের সময় নোকিয়া, অন্তত 10 জন মানুষের মধ্যে 7 জনের হাতে নোকিয়া ফোন থাকতো। বেসিক্যালি সেই সময় মানুষের হাতে মোবাইল এত পরিমাণে ছিল না, নাম্বার 1। নাম্বার 2, যাদের কাছে থাকতো তাদের কাছে 10 জনের মধ্যে 7 জনের কাছেই হয়তো নোকিয়ার ফোন থাকতো। এরকম টাইপের একটা ক্রেজ ছিল মার্কেটে। নোকিয়া পরবর্তীকালে টাইম টু টাইম নিজেকে বদলাতে পারেনি, না পারার ফলে তার জায়গায় মার্কেটে অন্য ফোন চলে এসছে। এখন তো 1001টা কোম্পানি রয়েছে, পাবলিক বিভিন্ন জিনিস বেছে বেছে নিতে পারে। একটা সময় মার্কেটে মনোপলি তৈরি করেছিল নোকিয়া, মনোপলি মানে একচ্ছত্র আধিপত্য, এরকম তৈরি করেছিল নোকিয়া। তার মানে ফ্যাক্টরটা হচ্ছে আলটিমেটলি দাঁড়িয়ে নোকিয়ার সেই বাজার আর নেই। মানুষ নিজেকে যত বেশি আপগ্রেড করবে, মানুষের ভালো টাইম তার সঙ্গে তত বেশি দিন ধরে থাকবে। মানুষ নিজেকে যত কম আপগ্রেড করবে, মানুষের খারাপ টাইম ধীরে 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 আস্তে আস্তে শুরু হয়ে যাবে। ফ্যাক্টরটা হচ্ছে সামার ফ্রেন্ডস। কার লেখা? মেরি ল্যাম্বের লেখা। সামার ফ্রেন্ডস কী ধরনের বন্ধু? দুনিয়াতে যারা আমাদের ভালো সময়ে পাশে থাকে তারা হচ্ছে আমাদের সামার ফ্রেন্ডস। এদেরকে আমরা আরেকটা ভাষায় বলি ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস। যারা আমাদের খারাপের সময় আমাদেরকে ফেলে রেখে চলে যায় তারা হচ্ছে সামার ফ্রেন্ডস। বোঝা গেল ব্যাপারটা? আমাদের ভালোর সময় পাশে রয়েছে, খারাপের সময় আমাদেরকে ফেলে দিয়ে চলে যাচ্ছে, এদেরকে আরেকটা ভাষায় কি বলা হয়? ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস। কিছু বন্ধু থাকবে যারা আমাদের ভালো হোক মন্দ হোক সবসময় পাশে থাকবে, তারা হচ্ছে অল ওয়েদার ফ্রেন্ডস। বোঝা গেল কোনটা ফেয়ার ওয়েদার, কোনটা অল ওয়েদার? যারা আমাদের ভালোর সময় পাশে রয়েছে, খারাপের সময় আমাদেরকে ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাদেরকে বলা হচ্ছে সামার ফ্রেন্ডস বা ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস।
যারা সবসময় আমাদের পাশে রয়েছে তাদেরকে কি বলা হচ্ছে? অল ওয়েদার ফ্রেন্ডস। এটুকু ক্লিয়ার করতে। বন্ধুর ক্ষেত্রে বলা হয়, এটা সংস্কৃততেও স্তোত্র রয়েছে, সেটা হচ্ছে রাজোদ্দারে শ্মশানে যতিষ্ঠতি সবান্ধব। রাজোদ্দার মানে রাজার দুয়ার, শ্মশান মানে মানুষের একদম অন্তিম যাত্রা। সেইখান থেকে মানে রাজোদ্দার থেকে শ্মশান অবধি যে তোমার পাশে থাকবে সে হচ্ছে প্রকৃত বন্ধু। ইংলিশেও আছে, এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড। তার মানে বিষয়টা হচ্ছে বন্ধুত্ব ব্যাপারটা খুব এসেনশিয়াল, খুব ভ্যালুয়েবল একটা ব্যাপার। জীবনে বন্ধু চুজ করতে হয় খুব বুঝে শুনে। সবাই বন্ধু হতে পারে না লাইফে, সবাই বন্ধু হতে পারে না জীবনে। এইটা খুব বাস্তব ঘটনা। এটা যত বড় হবি নিজেরাই রিয়েলাইজ করবে। দুনিয়াতে সবাই বন্ধু হতে পারে না, সহপাঠী হতে পারে, এক ক্লাসে পড়তে পারে, কিন্তু বন্ধু সবাই হতে পারে না। বন্ধুত্ব হচ্ছে একটা বিপদে পড়েছিস, একটা ফোন করেছিস, সাথে সাথে চলে এসছে, বল তোর কী প্রবলেম। এইটা হচ্ছে বন্ধুত্ব। সুতরাং ন্যাচারাল ব্যাপার, এই বন্ধুত্বের জায়গাটা খুব দুষ্প্রাপ্য জায়গা এবং খুব দামি জায়গা। একটা মানুষ যখন তার লাইফে শাইন করে তখন তার চারিদিকে অনেক এরকম বন্ধু বান্ধবরা ঘুরে বেড়ায়, যারা বেসিক্যালি ওই ময়ূরের ছদ্মবেশে কাক লুকিয়ে থাকে। ব্যাপারটা এরকম, যারা অরিজিনাল বন্ধু নয়। যখন দেখবি তুই তোর প্রফেশনে বড় জায়গাতে চলে গেছিস, যে কোনো প্রফেশন তুই ফলো কর না, যে কোনো প্রফেশন, তুই যখন সেই প্রফেশনে বড় জায়গায় চলে গেছিস, দেখবি তোর পাশে হাজার একটা মানুষ এসে কী করছে? ভিড় জমাচ্ছে। তুই যখন খারাপ পরিস্থিতির মধ্যে পড়বি তখন দেখবি আস্তে আস্তে সবাই পালা বদল হচ্ছে, কেটে পড়ছে। বর্তমানে আমাদের রাজ্যে যেটা হচ্ছে, এইবার ফ্যাক্টরটা হচ্ছে আলটিমেটলি সবাই ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি কাউকে সাপোর্ট করে বা কারোর বিরোধিতা করে কোনো কথা বলবো না। ব্যাপারটা হচ্ছে খারাপ সময় মানুষ চেনা যেতে পারে, এটা হচ্ছে দুনিয়ার সবথেকে বড় কথা। এবার দেখলি তুই যখন খারাপ টাইমে পড়লি, বিকজ মানুষের লাইফ কোনো সময় ভালো কোনো সময় মন্দ থাকতেই পারে। তার মানে ব্যাপারটা হচ্ছে তুই যখন খারাপ সময় পড়লি, দেখলি তোর হয়তো 20টা বন্ধু ছিল, পাশে সারাক্ষণ থাকতো, তার মধ্যে 18টাই বেরিয়ে চলে গেছে, দুটো টিকে আছে। ওই দুজনকে জীবনে ছাড়বি না। মানে আবার যখন তোর ভালো টাইম আসবে, ওই দুজনকে ছেড়ে জীবনে যাবি না, কারণ ওই দুজন হচ্ছে তোর প্রকৃত বন্ধু। সেটা তোর মা বাবাও হতে পারে। ওই দুজন হচ্ছে তোর প্রকৃত বন্ধু। ওই দুজনকে ছেড়ে জীবনে যাবি না, সেটা মা বাবাও হতে পারে। আমি বলছি তো, মা বাবাও সন্তানের বন্ধু হতে পারে। তুই লাইফে 10,000 টাকা রোজগার কর পার মান্থ, অথবা জীবনে 10 লাখ টাকা রোজগার কর প্রতি মাসে, মা বাবাকে ছেড়ে জীবনে যাবি না, বিকজ দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতি, জীবনে অনেক বড় জায়গায় যেতে পারিস, অথবা জীবনে হয়তো খুব কষ্টের মধ্যে দিয়ে সংসার চলতে পারে। যে কোনো মানুষের সাথে যে কোনো পরিস্থিতি হতে পারে। মা বাবাকে জীবনে ছাড়বে না। মা বাবা হচ্ছে প্রকৃত বন্ধু, সব থেকে বড়। এইখানে সামার ফ্রেন্ডস মানে মেরি ল্যাম্ব বলছেন যারা সুখের সময় কাটে। আগে একটু জেনে নি, তারপরে পুরো কবিতায় যাচ্ছে। বলছে মেরি অ্যান ল্যাম্ব 1764 থেকে 1847 ওয়াজ আ ফেমাস ইংলিশ পোয়েট। ইংল্যান্ডের একজন বিখ্যাত কবি ছিলেন, রাইটার। শি ইজ বেস্ট নোন টুডে ফর আর কোলাবোরেশন উইথ আর ব্রাদার চার্লস ল্যাম্ব। তাকাতে হবে অন দ্য কালেকশন টেলস ফ্রম শেক্সপিয়ার। টেলস ফ্রম শেক্সপিয়ার, শেক্সপিয়ারের নাটকগুলোকে ভাই বোন মিলে, মানে চার্লস ল্যাম্ব এবং মেরি ল্যাম্ব মিলে, এরা নিজেদের মতন করে সারাংশ বানিয়ে সেইভাবে বই ছাপিয়েছিলেন। দ্যাট ইজ কল্ড টেলস ফ্রম শেক্সপিয়ার। যেমন ধর রবীন্দ্রসঙ্গীত, প্রচুর শিল্পী গেয়েছেন, নিজেরা ক্যাসেট বার করেছে, এরকম ধরনের সেইভাবেই শেক্সপিয়ারের লেখাগুলো নিজেরা ইম্প্রোভাইজ করে লিখে বই বার করেছেন। শি অ্যান্ড আর ব্রাদার প্রিসাইডেড ওভার লিটারারি সার্কেল। তিনি এবং তার ভাই প্রিসাইড ওভার মানে সভাপতিত্ব করা। কি বললাম? সভাপতিত্ব করা, প্রিসাইডেড ওভার। সভাপতিত্ব করতেন কোথায়? লিটারারি সার্কেল ইন লন্ডন। প্রচুর কবি সাহিত্যিকরা আসতেন, আড্ডা বসতো চারিদিকে, সাহিত্যের চর্চা হতো। তার মধ্যে উনি এবং ওনার ভাই প্রিসাইড ওভার করেছেন বা সভাপতিত্ব করেছেন। এবং কি, যেখানের মধ্যে কারা আসতেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মানে শর্ট নেমটা দিয়েছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কোলরিচ, ফুল নেম হচ্ছে স্যামুয়েল টেইলর কোলরিচ। হ্যাঁ, উইলিয়াম হচ্ছে স্যামুয়েল টেইলর কোলরিচ। তো স্যামুয়েল টেইলর কোলরিচ আসতেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মতন বিখ্যাত ব্যক্তিত্বরা আসতেন। এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেইলর কোলরিচ প্রথম কথা খুব বড় বন্ধু ছিলেন আর কি, দুজনেই খুব ভীষণ ভালো বন্ধু ছিলেন। যাই হোক, তো ওরকম টাইপের। এবং এই ধরনের কবি সাহিত্যিকরা আসতেন, সেইখানে ওনারা কী করেছেন? সভাপতিত্ব। এবং মাথায় রাখবি, চার্লস ল্যাম্ব এবং মেরি ল্যাম্বের জীবন অত্যন্ত কষ্টের ছিল। মানে শেষ জীবনে আমাদের ওষুধ কেনারও পয়সা ছিল না, এরকম ধরনের একটা ব্যাপার। হতেই পারে যে সেই পরিস্থিতি থেকে দাঁড়িয়ে এই কবিতাটা লেখা, যে ভালো সময় মানুষ কী করবে? তোমার পাশে গুড়
করবে, কিন্তু খারাপ সময় মানুষ কী করবে, তোমাকে দেনান দেয়ার ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যাবে, ছাড়ার আগে একবারও ভাববে না। এই হচ্ছে ফ্যাক্টর। চলে আসি কবিতায়। দ্য সোয়েলো ইজ এ সামার বার্ড। সোয়েলো হচ্ছে একটা গ্রীষ্মের পাখি। হি ইন আওয়ার চিমনি, সে কোথায় বসে থাকে, আমাদের চিমনির ওপর বসে থাকে। আন্ডারলাইন করতে হবে কোন সময়, ওয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, যখন ওয়েদারটা কী থাকে, ফাইন ওয়েদার থাকে, সুন্দর ওয়েদার থাকে, উষ্ণ আবহাওয়া থাকে। প্রশ্ন স্যার উষ্ণ কেন, আমাদের এখানে তো গরমে মাথার চাঁদি ফেটে যায়। আর ওটা তো ইংল্যান্ডের কথা বলা হচ্ছে, ব্রিটেনের কথা বলা হচ্ছে, ন্যাচারাল ব্যাপার। সেইখানে কী হয়, ঠান্ডা প্রধান দেশ, তো গরমকালটা কী হবে, সেখানে আরামদায়ক হবে। তো ব্যাপারটা হচ্ছে ওরকম, যখন চারিদিকটা কী থাকছে, ফাইন এবং ওয়ার্ম থাকছে ওয়েদারটা, মে দেন বি হার্ড, তখন এই সোয়েলোর আওয়াজ শোনা যায়। কি হয়, চার্পিং ইজ নোটস ফর উইকস টুগেদার। আন্ডারলাইন, সোয়েলো কী করে, চার্প করে, কিচির মিচির করে। নোটস মানে যেন মনে হয় গান গায়, এরকম। অ্যাকচুয়ালি তো গান গায় না, বাট কিচির মিচির করতে থাকে। ইজ নোটস টুগেদার, এখানে গান কে কে শেখে, কে বা কারা, একজনও আছে যেই বা যারা গান শেখে, কেউ না, নোবডি। আচ্ছা, নোটস, গানের ক্ষেত্রে গান তুলতে গেলে স্বরলিপির প্রয়োজন হয়। স্বরলিপি লেখা থাকে, একটা গান যখন তোলে কেউ, তখন স্বরলিপির প্রয়োজন হয়। সে হঠাৎ করে একটা হারমোনিয়াম নিয়ে বসে গান তোলা ওরকম নয়, এটা মাইকে গাওয়া নয়। গান যদি হারমোনিয়াম নিয়ে কেউ বসে গানটা রীতিমতন তুলবে, তাহলে তার স্বরলিপির প্রয়োজন। সেখানে নোটেশন বলে ওরা, নোটেশন মানে নোট থেকে নোটেশন কথা বলছে। এই হচ্ছে ব্যাপার। তো বলছে চার্পিং ইজ নোটস ফর উইকস টুগেদার, সপ্তাহের পর সপ্তাহ ধরে যে যেন গান তুলতে থাকে মানে যেন গান গাইতে থাকে, সমানে নিজের গান প্র্যাকটিস করতে থাকে। এটা কি আরামদায়ক সময়। এইবার প্রকৃতির পরিবর্তন, প্রকৃতি ঘুরছে, ঘুরতে কি হলো, উইন্ট্রি ডে চলে এলো, শীতকাল চলে এসছে। কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে, সেখানে চলে এলো কি, শীতকাল। অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়েলো, ব্যাস যেই খারাপ পরিস্থিতি এসছে, সোয়েলো কী করেছে, দৌড়ে পালিয়ে চলে গেছে, নেই ওখানে। আন্ডারলাইন করতে হবে, অর্থাৎ যখন প্রকৃতি একটু খারাপ হয়ে গেল, সোয়েলো আর ওখানে নেই। গেস্ট, এই কারণে বলা হয়েছে গেস্ট, গেস্ট মানে অতিথি। যে তোর বাড়িতে তোর সাথে সারাদিন রয়েছে, যেমন ধর মা বাবা ভাই বোন, এদেরকে তুই অতিথি বলবি না, কেন, কারণ অতিথি কারা, 2 দিনের জন্য, 5 দিনের জন্য, 10 দিনের জন্য, 15 দিনের জন্য তোর বাড়িতে এলো, তারা তো অতিথি। তোর বাড়িতে দূরের কোনো আত্মীয় কেউ এসছে তোর বাড়িতে, সেই মুহূর্তে হয়তো দেখা যাচ্ছে যে, আমি কথা বলছি, বিষয়টা হচ্ছে তখন হয়তো একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে, হতেই পারে সংসারে, ন্যাচারাল ব্যাপার, প্রত্যেকের হয়। সেই মুহূর্তে তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে, তোর বাড়িতে সেই মুহূর্তে তো অতিথি চলে এসছে। তুই কি অতিথিকে বলবি আমার এখন খুব অবস্থা খারাপ, আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকবেন, তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাইরে বেরিয়ে চলে যাবেন? নিশ্চয়ই নয়। তুই তাকে কী করবি, তার যতটুকু প্রয়োজন, যতটুকু তার রিকোয়ারমেন্ট, সেই অনুযায়ী, সেই যদি থাকে তাহলেও সেই অনুযায়ী তার সাথে ভালো বিহেভ করবি, বা তার সেবা যত্ন যতটুকু করবার করবি। আচ্ছা, তোর কেমন ফাইন্যান্সিয়াল কন্ডিশন সেই মুহূর্তে দাঁড়িয়ে, তাতে তার কিছু আসে যায় অ্যাকচুয়ালি না। তার মানে সেই তাই জন্যই তো অতিথি। যে তিথি না মেনেই বাড়িতে আসে তাকে কি বলে, অতিথি। তার মানে ফ্যাক্টরটা তো সেই কারণেই তো সে অতিথি। সুতরাং অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়েলো, সে আলটিমেটলি সোয়েলো আমাদের গেস্টের মতন কী করলো, উড়ে বেরিয়ে গেল। কখন, যখন আমাদের খারাপ টাইম এলো। এখানে অ্যাকচুয়ালি কীভাবে বলেছে, শীতকাল এসছে। অ্যান্ড মাচ লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে, আমরাও এরকম প্রচুর দেখতে পাই। কীরকম দেখতে পাই, আন্ডারলাইন করতে হবে। উইচ মেনি আ গে ইয়াং ফ্রেন্ড উইল ফলো, গে মানে আনন্দিত, হ্যাঁ প্রথমেই বলি, গে মানে এখানে আনন্দিত। উইচ মেনি আ গে ইয়াং ফ্রেন্ড উইল ফলো, আনন্দিত বন্ধুরা সেম রাস্তাই ফলো করে আমাদের জীবনে। আনন্দিত বন্ধুরা সেম রাস্তা ফলো করে। যখন তোর লাইফে সব কিছু সেট, বন্ধু বান্ধব দেখবি আসবে, এ ভাই এরকম। যখন কেউ মাধ্যমিকে ফার্স্ট হয়ে যায়, দেখবি আশেপাশে দাঁড়ানোর জন্য কত লোক চলে আসে। অথচ সেই ছেলেটাই যখন সারা বছর ধরে পরিশ্রম করে, তার খোঁজখবর কেউ রাখে না। কিন্তু সারা বছর ধরে পরিশ্রম করে তারপরে তো এই রেজাল্টটা পেয়েছে। রেজাল্টটা তো এমনি আসেনি, তার কাছে তাকে তো রেজাল্টটা ডিজার্ভ করতে হয়েছে। তখন ব্যাপারটা এরকম। ধর দেখবি এখন যার যেসব প্লেয়ার ভালো খেলে, তোর এখন ফর এক্সাম্পল বৈভব সূর্যবংশী, খুব দারুণ প্লেয়ার, মানে অল্প বয়সে যা নাম করেছে ছেলেটা, দারুণ খেলছে। এখন চারিদিকে কি সবাই ঘুর করছে এখন, হ্যাঁ আগে তো কেউ চিনতই না। তার মানে এটা কি, যখন তোমার ভালো টাইম আসবে, তুমি লাইম লাইটে আসবে, সবার চোখের সমক্ষে আসবে, পাবলিক তোমাকে এমনি কি করবে, মাথায় তুলে রাখবে।
যেই তোমার খারাপ টাইম আসবে, ওই পাবলিক যে তোমাকে মাথায় তুলে রেখেছিল সে মাথা থেকে সোজা ছিটকিয়ে তোমাকে মেজে দেবে। ওই জন্য কি, ওই জন্য জীবনে কোনোদিন ট্রায়াম্ফ এবং ফেইলিয়ারের দ্বারা প্রভাবিত হও না। সাফল্য ব্যর্থতা পার্ট অফ লাইফ। জীবনে তুমি সাফল্যও পেতে পারো, ব্যর্থতাও পেতে পারো, দুটোর দ্বারা ক্যারেড অ্যাওয়ে হয়ে যেও না। আচ্ছা আমি সাফল্য পেয়ে গেছি আমার আমি বিরাট জায়গায় উঠে গেছি, অথবা আমি ব্যর্থতা হয়ে গেছি, কী হবে এই জীবন রেখে? না, কোনোটাই নয় ভাই, দুটোই তোমার লাইফে আসবে, দুটোই তোমার লাইফে আসবে। সুতরাং কোনোটার দ্বারাই ক্যারেড অ্যাওয়ে হয়ে যায়। ব্যাপারটা এরকম, পাটা যেন সবসময় কিসে থাকে, মাটিতে থাকে, মাটির থেকে যেন উপরে না উঠে যায়, তাহলে চাপ আছে জীবন। এবং যথারীতি কি বলছে, ইন ড্রিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট। এইবার যখন চারিদিকে বরফে আবৃত, শীতকালের দেশ, স্নো ফ্রস্ট, চারিদিকে বরফ তুষারপাত হচ্ছে ইত্যাদি, ক্লোজার টু ম্যান আন্ডারলাইন উইল ক্লিং দ্য স্প্যারো। ব্যাস, সঙ্গে সঙ্গে কে চলে এলো? ক্লিং মানে আঁকড়ে থাকা, স্প্যারো চলে এসছে সঙ্গে সঙ্গে। স্প্যারো কোন বন্ধু ভাই? ভালো টাইমে ডাকিস নি তো কী হয়েছে, খারাপ টাইমে আমি তো আছি। এই হচ্ছে বন্ধু, হচ্ছে কে? স্প্যারো। সে সামনাসামনি চলে এসছে। ওল্ড ফ্রেন্ডস, এরা হচ্ছে ওল্ড বন্ধুর মতন, এরা গে ইয়াং ফ্রেন্ডস নয়, এরা আনন্দিত বন্ধুদের মতন নয়, এরা ওল্ড ফ্রেন্ডস, এরা পুরনো বন্ধুদের মতন। কীরকম পুরনো বন্ধু? আন্ডারলাইন, অলদো ইন লাইফ উই আর ক্রস, টোটালটা, দে আর হার্টস টু আস উইল নেভার ন্যারো। পুরনো বন্ধু যাদের সাথে আমাদের দেখা হোক চাই না হোক, এদের হৃদয় কখনো আমাদের প্রতি কী হয় না, সংকীর্ণ হয়ে যায়। অর্থাৎ তোর ধর আজ থেকে আগামী 10 বছর পর স্কুল লাইফ কমপ্লিট, কলেজ লাইফ কমপ্লিট, রাস্তা দিয়ে যাচ্ছিস, স্কুলের কোনো বন্ধুর সাথে দেখা, ভাবতে হবে তার দাঁড়িয়ে কী কথা বলবো ওর সাথে এত বছর পর। হে ভাই কেমন আছিস, কথাটাই শুরু হবে এরকম। আমাদেরও হয়, আমরা যখন রাস্তা দিয়ে যাই, আমাদের বন্ধু বান্ধব রাস্তা দিয়ে গেলে এরকম, কিরে ভাই কেমন আছিস, বাড়ির সবাই কেমন আছে, ছেলে মেয়ে কেমন আছে। এখন তো আমাদের লাইফে এগুলোই চলে কথা বলতে। তার মানে ফ্যাক্টরটা এরকম দেখ, কিরে ভাই কেমন আছিস, দিয়ে অটোমেটিক কনভারসেশন স্টার্ট হয়ে যাবে তো, ন্যাচারাল। তার মানে ভাবতে হবে না, অলদো ইন লাইফ উই আর ক্রসড, আমরা সেপারেটেড হয়ে যেতেই পারি জীবনে, দে আর হার্টস টু আস উইল নেভার ন্যারো, তাদের হৃদয় আমাদের প্রতি কোনোদিন সংকীর্ণ হবে না। আমাদেরকে 2 মিনিট দাঁড়িয়ে ভাবতে হবে না যে এই বন্ধুরার সাথে আমি কী গল্প করবো, ভাবতেই হবে না, অটোমেটিক কথা আসবে, স্পন্টেনিয়াসলি কথা বলবে। এবং কি, গিভ মি দ্য বার্ড, কবি বলছেন আমাকে সেই পাখিটা দাও, গিভ মি দ্য ফ্রেন্ড, আমাকে এরকম একটা বন্ধু এনে দাও। উইল সিং ইন ফ্রস্ট উইল লাভ ইন সরো, আন্ডারলাইন, উইল সিং ইন ফ্রস্ট উইল লাভ ইন সরো, যে আমাকে কি করবে যখন আমার জীবনে তুষারপাত হবে, মানে যখন আমার চ্যালেঞ্জিং টাইম আসবে, সে আমাকে কি করবে, গান গেয়ে এন্টারটেইন করবে। উইল লাভ ইন সরো, আমার জীবনে দুঃখ কষ্ট নেমে আসবে, আমাকে স্টিল সে ভালোবাসবে। আমার জীবনে দুঃখ কষ্ট নেমে এলো, সে আমাকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেল, তাহলে কিসের বন্ধু হয়ে গেল? তখনও আমাকে ভালোবাসবে। হোয়াট এভার মিসচান্স টুডে মে সেন্ড, আন্ডারলাইন পুরোটা টুমরো অবধি, হোয়াট এভার মিসচান্স টুডে মে সেন্ড, আমার জীবনে যত বড়ই বিপর্যয় নেমে আসুক না কেন, মিসচান্স মানে বিপর্যয়, আমি হাজারো সমস্যায় পড়তে পারি জীবনে, সে কী করবে, আমাকে জীবনে ছেড়ে যাবে না। উইল গ্রিট মি উইথ ইজ সাইড টুমরো, গ্রিট মানে অভিবাদন জানানো, অভিনন্দন জানানো, আমাকে বলবে আরে ভাই তুই কাদায় পড়েছিস তো কী আছে, আমি তো আছি, টেনে তুলে নেবো তোকে কাদার থেকে, এই ভরসাটা আমায় দেবে। এই বন্ধুই হচ্ছে প্রকৃত বন্ধু, যে আলটিমেটলি আমার সাথে কি করবে, সারা জীবন থাকবে। বলছে উইল গ্রিট মি উইথ ইজ সাইড টুমরো, তার দৃষ্টিতে কোনো পরিবর্তন হবে না। আমি যখন কোটিপতি তখনও তার দৃষ্টি আমার প্রতি যেরকম থাকবে, আমি যখন রাস্তার ভিখারি যদি কোনো দিন হয়ে যাই, তাহলেও তার দৃষ্টি আমার প্রতি কী থাকবে, সেম থাকবে। সে আমার সেমভাবে এসে আমার কাঁধে হাত রেখে বলবে কোনো টেনশন নেই, আমরা আবার নতুন করে শুরু করতে হবে। সেইটা হবে প্রকৃত বন্ধুর ডেফিনেশন।